নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের থেকে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ শুরু হলো। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অন্নপূর্ণা যোজনার বাংলা ফর্মটি। তো এই ফর্মটি কী করে ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আমি A to Z ভিডিওতে ক্লিয়ার করব। আর প্রত্যেকটা কলাম অর্থাৎ প্রত্যেকটা ঘর বাধ্যতামূলক এবং স্পষ্টভাবে তোমাদের উল্লেখ করতে হবে। পরিবারের প্রত্যেকটা তথ্য তোমাদের কেয়ারফুলিভাবে ভালো করে প্রত্যেকটা বিষয় মেনশন করতে হবে। অনেক বড় ফর্ম, তোমাদের ভালো করে দেখে শুনে ফিল করতে হবে। তো ভিডিওটি দেখতে থাকো, A to Z ক্লিয়ার করছি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয়ের ক্ষেত্রে প্রথমেই তোমরা দেখতে পারবে পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। পরিবারের প্রধান যিনি আছেন তার নাম এখানে উল্লেখ করতে হবে, পুরো নাম। হেড অফ দ্য ফ্যামিলির নাম উল্লেখ করতে হবে প্রথম ঘরে। 1 নম্বরের ঘরে পরিবারের প্রধানের নাম উল্লেখ করবে। তারপরে জন্ম তারিখ, কত বছর, কত দিন, কত মাস, সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ করতে হবে। আবারও বলছি, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা কলাম, প্রত্যেকটাই বাধ্যতামূলক, প্রত্যেকটাতেই তোমাদের মেনশন করতে হবে। সেক্ষেত্রে তোমাদের ভালো করে দেখে শুনে ফিল করতে হবে। এরপরে দেখো পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা এবং অন্যান্য হলে অন্যান্য জায়গায় টিকমার্ক দেবে। এরপরে পরিবারের প্রধানের আধার নাম্বার, পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধানের আধার নাম্বার মেনশন করতে হবে। এরপরে 5 নম্বরের ঘরে দেখো ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক যদি কোনো আইডি থাকে সেক্ষেত্রে এখানে মেনশন করবে, আর যদি না থাকে ঘরটা ছেড়ে দেবে। এরপরে দেখো 6 নম্বরের ঘরে পরিবারের সদস্যের সংখ্যা কয়জন সেটা সংখ্যায় উল্লেখ করতে হবে। 1 2 3 4 এভাবে তোমাদের সংখ্যায় উল্লেখ করতে হবে। এখানে কিন্তু তোমাদের বানান লিখতে হচ্ছে না। 4 জন হলে 4 জন লিখবে, 5 জন হলে 5 জন লিখবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে ঠিকানা, স্থায়ী যেটা ঠিকানা সেটাই কিন্তু মেনশন করতে হবে। ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এবং পিনকোড প্রত্যেকটা বিষয় মেনশন করবে। এবং যোগাযোগ নাম্বার এখানে উল্লেখ করতে হবে। যে নাম্বারটি আধারের সাথে লিঙ্কযুক্ত, সেই নাম্বারটি এখানে মেনশন করতে বলেছে। ফোন নাম্বার, আশা করি বুঝতে পারলে। ফোন নাম্বারটি এখানে মেনশন করবে যে নাম্বারটি আধারের সাথে যুক্ত আছে। এরপরে দেখো 9 নম্বরের ঘরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার এবং পরিবারের প্রত্যেক সদস্যের নাম উল্লেখ করতে হবে। এবং পাশাপাশি পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির সাথে সেই সদস্যের সম্পর্ক কী সেটাও কিন্তু মেনশন করতে হবে বা উল্লেখ করতে হবে। তো প্রথমে তোমরা দেখে নাও পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি। এরপরে দেখো সদস্য 1 যার নাম উল্লেখ করবে, সদস্য 1 সেই হিসাবেই কিন্তু তোমাদের পরবর্তী ফর্মগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো দেখতে থাকো। প্রথমে দেখো সদস্য 1-এর নাম উল্লেখ করতে হবে, জন্ম তারিখ, এরপরে লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী এবং সদস্য 1-এর আধার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। এবং সদস্য 1-এ যার নাম উল্লেখ করবে সে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করা হচ্ছে কি সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যার জন্য আবেদন করা হচ্ছে সেটা কিন্তু টিকমার্ক করতে হবে তোমাদের। সদস্য 1 যদি হয় সেক্ষেত্রে সদস্য 1, এবং সদস্য 2 হলে সদস্য 2-র নাম কিন্তু এখানে টিকমার্ক করতে হবে সাইডে। ঠিক একইভাবে 1 থেকে 5 জন সদস্যের নাম এখানে তোমরা দেখতে পারবে। তো বাড়ির প্রত্যেক সদস্যের নাম উল্লেখ করতে হবে, জন্ম তারিখ এবং লিঙ্গ এবং আধার নাম্বার এবং হেড অফ দ্য ফ্যামিলির সাথে সম্পর্ক কী। এরপরে দেখো 10 নম্বরের ঘরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, তো পরিবারের প্রধানের নাম উল্লেখ করবে, কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড কিন্তু উল্লেখ করতে হবে। আর যে অ্যাকাউন্টটা উল্লেখ করবে সেই অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই আধারের সাথে DBT যুক্ত থাকতে হবে, এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে। এবং সদস্য 1 প্রথম ধাপে যে সদস্য 1 সদস্য 2 দিয়েছো সেই ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে। সদস্য 1 যার নাম দিয়েছো ঠিক একইভাবে সদস্য 1-এর জায়গায় তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড প্রত্যেকটা বিষয় এক এক করে তোমাদের এখানে ফিল করতে হবে। আর যে অ্যাকাউন্ট দেবে আবারও বলছি প্রত্যেকের অ্যাকাউন্টে DBT লিঙ্ক যুক্ত থাকতে হবে, এখানে কিন্তু পরিষ্কার সেটাই কিন্তু উল্লেখ করা আছে। তো এরপরে আর কি বলা আছে দেখে নিচ্ছি। যদি তাতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। এরপরে দেখো ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের অ্যাপিক নাম্বার এবং ভোটার তালিকার অংশ নাম্বারসমূহ প্রত্যেকটা বিষয় এখানে মেনশন করতে হবে। প্রথমে থাকবে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের ভোটার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে, পাশাপাশি বিধানসভা ক্ষেত্র এবং অংশটা উল্লেখ করতে হবে। এরপরে সদস্য 1 যার নাম উল্লেখ করেছো সেই সদস্য 1-এর জায়গায় তোমাদের তার এপিক নাম্বার, পাশাপাশি বিধানসভা ক্ষেত্র এবং অংশ ঠিক একইভাবে 1 থেকে 5 জনের নাম উল্লেখ করা আছে। তোমরা যতজন সদস্য রয়েছে সেই হিসাবে কিন্তু এক এক করে প্রত্যেক জনের এখানে ভোটার কার্ড নাম্বার এবং অংশ এবং বিধানসভা ক্ষেত্র কিন্তু তোমাদের উল্লেখ করবে। এরপরে দেখো বিভাগ অর্থাৎ ক্যাটাগরিটা তোমাদের এখানে চুজ করতে হবে। এখানে দেখো ইউআর থেকে শুরু করে EWS, SC, ST প্রত্যেকের এখানে অপশন দেখতে পারবে। তো তোমরা যে কাস্ট থেকে বিলং করো সেই কাস্টটা এখানে সিলেক্ট করে নেবে। SC হলে
তপশিলি জাতি এবং এসটি হলে তপশিলি উপজাতি, ইউআর হলে অসংরক্ষিত। এভাবে তোমাদের যেটা ক্যাটাগরি সেটা এখান থেকে চুজ করে নেবে 12 নম্বরের ঘরে, এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু তোমাদের দিতে হবে যারা এসসি এসটি প্রার্থী, ঠিক আছে। এরপরে দেখো রেশন কার্ডের তথ্য চাওয়া হয়েছে। রেশন কার্ডের তথ্যগুলো দেখে নিচ্ছি কী কী বলা হয়েছে। যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। এরপরে দেখো আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে কি না, যদি থাকে হ্যাঁ করবে, না থাকলে না করে দেবে। যদি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে রেশন কার্ডের ধরনটা উল্লেখ করতে হবে। যারা AAY বা PHH অথবা SPHH সেটা কিন্তু এখান থেকে মেনশন করতে হবে বা টিকমার্ক দিতে হবে। এরপরে দেখো পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না সেটাও কিন্তু এখান থেকে জানার জন্য অপশন দেওয়া হয়েছে। যদি রেশন প্রতি মাসে তোলো সেক্ষেত্রে হ্যাঁ করবে, যদি রেশন না তোলো সেক্ষেত্রে না করে দেবে। এরপরে দেখো এরপরে বলা আছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3টের বেশি পাকা ঘর আছে, যদি থাকে হ্যাঁ করবে, যদি না থাকে না করে দেবে। পারিবারিক জমির মালিকানা, পারিবারিক জমির মালিকানা যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবে অথবা না করবে। এই প্রত্যেকটা ঘর বা প্রত্যেকটা অপশন কিন্তু বাধ্যতামূলক ফিল করতেই হবে। আর জমির মালিকানা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু জমির রেজিস্ট্রেশন নথিপত্র, তোমাদের জমির রেকর্ড কিন্তু তোমাদের কপি জমা করতে হবে, এটা কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ করা আছে। এরপরে দেখো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, সেটা শতক হিসেবে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পরিবারে যতজন সদস্য আছে টোটাল জমির পরিমাণ কত সেটা শতক হিসাবে কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে বা উল্লেখ করতে হবে। আর জমির নথি এবং জমির রেকর্ড সেটা কিন্তু তোমাদের জমা করতে হচ্ছে। এরপরে দেখো যানবাহন, আপনি বা আপনার পরিবারে কোনো সদস্যের কি অবাণিজ্যিক বা মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কি না সেটাও কিন্তু জানতে চাওয়া হয়েছে। যদি গাড়ি থাকে 4 চাকা সেক্ষেত্রে হ্যাঁ করবে, যদি না থাকে না করবে। যদি হ্যাঁ করো সেক্ষেত্রে কিন্তু উল্লেখ করতে হবে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কী আছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। এবং পাশাপাশি এটাও বলা আছে যদি ট্রাক্টর বা জিপ থাকে সেক্ষেত্রে সেই জিপ বা ট্রাক্টরের কিন্তু মডেল নাম্বারও এখানে উল্লেখ করতে হবে, বোঝা গেল। এরপরে দেখো পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, তো তোমাদের পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা কী আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি থাকে হ্যাঁ করবে, যদি না থাকে না করবে। সেটা কিন্তু প্রত্যেক সদস্যের নাম উল্লেখ এখানে দেখতে পারবে। হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4। কারো যদি সরকারি বা বেসরকারি কোনো বিমা থাকে সেটা উল্লেখ করতে হবে। আর সেই বিমার প্রিমিয়াম কী আছে সেই বিবরণ কিন্তু এখানে উল্লেখ করতে বলেছে। ধরো সদস্য বাড়ির যে 4 জন সদস্য তার মধ্যে একজনের রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে, এবং যদি সবার থাকে সবারই কিন্তু উল্লেখ করতে হবে। এবং আয় এবং পেশা দেখো এরপরে বলা আছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যদি থাকে ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে, ঠিক আছে। এরপরে দেখো পরিবারের সদস্যের প্যান কার্ড নাম্বার চাওয়া হয়েছে। পরিবারের প্রত্যেক সদস্যের প্যান কার্ড নাম্বার প্রথমে থাকবে হেড অফ দ্য ফ্যামিলি নাম এবং প্যান কার্ড নাম্বার, সদস্য 1 নাম এবং প্যান কার্ড নাম্বার, সদস্য 2 নাম এবং প্যান কার্ড নাম্বার। তো এইভাবে তোমরা যতজন সদস্য দেবে সেই সদস্যর নাম এবং প্যান কার্ড নাম্বারগুলো উল্লেখ করতে হবে। এরপরে দেখো কর্মসংস্থানের ধরন, অর্থাৎ কোন কাজের সাথে কে যুক্ত আছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে। সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, সংগঠিত ক্ষেত্রে বা ব্যবসায়ী মালিক, অসংগঠিত ক্ষেত্রে, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। এবং যারা সরকারি চাকরি করে সেক্ষেত্রে কিন্তু নথিপত্র জমা করতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে সদস্য 1, সদস্য 2 প্রত্যেকেরই এখানে তোমরা দেখতে পারবে। কোনো সদস্য যদি সরকারি চাকরি করে সেটা অবশ্যই তোমাদের মেনশন করতে হবে এবং ডকুমেন্ট দিতে হবে। এবং কেউ যদি বেকার হয় সেক্ষেত্রে বেকারে তোমাদের এখানে চুজ করে নিতে হবে। তো 1 থেকে প্রত্যেকেরই নাম তোমরা দেখতে পারবে। তো এরপরে কি বলা আছে আমরা দেখে নিচ্ছি। এরপরে দেখো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। পরিবারে মোট কতজন শিক্ষিত সেটা উল্লেখ করতে হবে এবং পরিবারে মোট কতজন অশিক্ষিত সেটা উল্লেখ করতে হবে। এরপরে দেখো পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটা উল্লেখ করতে হবে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটাও উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে সদস্য 1-এর শিক্ষিত না অশিক্ষিত শিক্ষাগত যোগ্যতা কী আছে দেখতে পারবে। 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য এবং 5 নম্বর সদস্য। তো নাম ওয়াইজ তোমরা দেখে নেবে যে কে শিক্ষিত বা কে অশিক্ষিত, সেভাবে তোমাদের মেনশন করতে হবে। এরপরে দেখো কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা বা পঞ্চায়েতে বর্তমান কর্মরত বা প্রাক্তন, সেটা কিন্তু মেনশন করতে হবে। যদি হয় সেক্ষেত্রে হ্যাঁ করবে, আর যদি কেউ আছে এরকম সেক্ষেত্রে সদস্যের নাম্বার এখানে উল্লেখ করতে হবে। যে নাম্বারগুলো দিয়েছো 1, 2, 3, 4, 5, সেই 5 জনের মধ্যে কে রয়েছে যিনি এই বর্তমানে এই সমস্ত পদে
কর্মরত বা রয়েছেন সেটা কিন্তু এখানে সদস্যর নাম উল্লেখ করতে হবে বা সদস্যের সংখ্যাটা উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় নথিও কিন্তু তোমাদের জমা করতে হবে। পাশাপাশি কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ করে দেবে এবং কয় নাম্বার সদস্য পেনশন পাচ্ছে সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে দেখো কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, সেটা হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো পরিবারের মোট বার্ষিক আয় কত, পরিবারের টোটাল বার্ষিক আয় কত, অর্থাৎ বছরে তোমাদের আয় কত হচ্ছে সেটা কিন্তু অঙ্কে এখানে উল্লেখ করতে হবে, অঙ্কে উল্লেখ করতে হবে অর্থাৎ সংখ্যায় লিখতে হবে। এরপরে দেখো এখানে বলা আছে অন্যান্য পরিচয় নথি, এখানে CAA কেউ যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে এখানে ডিটেলস ফিল করতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা কিন্তু টিকমার্ক করে দেবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে প্রত্যেকটাই দেখে শুনে। এরপরে বলা আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যদি পরিবারের সদস্যের মধ্যে কারো নামে থাকে সেক্ষেত্রে নাম উল্লেখ করতে হবে, ক্রেডিট কার্ডের নাম্বার উল্লেখ করতে হবে, আইডি সংখ্যা উল্লেখ করতে হবে এবং কত তারিখে ইস্যু হয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি প্রত্যেক সদস্য থাকে সেক্ষেত্রে প্রত্যেক সদস্যের উল্লেখ করতে হবে, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, একজনের থাকলে একজনেরই দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই তার নথি কিন্তু জমা করতে হবে। এরপরে দেখো এরপরে কি বলা আছে দেখে নিচ্ছি। এরপরে দেখো যদি SIR 2026-এ নাম বাদ পড়ে, যদি মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি প্রযোজ্য থাকে প্রযোজ্য করবে, প্রযোজ্য নয় যদি থাকে সেক্ষেত্রে প্রযোজ্য নয় করবে, হ্যাঁ থাকলে হ্যাঁ করবে বা না থাকলে না করবে। তো এগুলো দেখে করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্ম, এখানে প্রত্যেকটা কলাম কিন্তু প্রত্যেকটা ঘর কিন্তু ম্যান্ডেটারি বা বাধ্যতামূলক, যদি না থাকে সেক্ষেত্রে ছেড়ে দেবে। এরপরে দেখো এরপরে বলা আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, এখানে বলা আছে শিশুদের তথ্য কিন্তু চাওয়া হয়েছে, যেখানে শিশু 1 থেকে 2, 3, 4 এখানে উল্লেখ করতে হবে। প্রথমে শিশু 1 কোন শ্রেণীতে পড়ে, কোন স্কুলে পড়ে, কী ধরনের স্কুলে পড়ে, সরকারি না বেসরকারি সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এখান থেকে 1 থেকে 2, 3, 4 শিশুর সংখ্যা রয়েছে, তো সেভাবে তোমাদের ফিল করতে হবে। শিশুর নাম, শিশু কোন শ্রেণীতে পড়ে, শিশু সরকারি স্কুলে পড়ে নাকি বেসরকারি স্কুলে পড়ে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে বলা আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু 1 টিকাকরণ হয়নি, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে টিকাকরণ না করে দেবে, যদি শুরু হয়ে থাকে বা শেষ হয়ে যায় সেটা কিন্তু তোমাদের অপশন দেওয়া আছে, সেটা তোমাদের চুজ করতে হচ্ছে। এরপরে দেখো আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যদি পরিবারের কেউ ডিবিটির মাধ্যমে সরকারি কোনো সুবিধা পাচ্ছে সেক্ষেত্রে হ্যাঁ থাকলে হ্যাঁ করবে এবং কোন প্রকল্পের সাথে যুক্ত আছে সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। সেটা 1 নম্বর সদস্য না 2 নম্বর সদস্য না 3 নম্বর সদস্য, সেখান থেকে তোমাদের হ্যাঁ না টিকমার্ক করে দিতে হবে। আর অবশ্যই প্রকল্পের নামও কিন্তু এখানে মেনশন করতে বলেছে। তো ফর্মটি দেখে শুনে ফিল করবে, বাংলা ফর্ম দেখিয়ে দিলাম, তো আশা করি কম বেশি প্রত্যেকেই বাংলা ফর্ম ফিল আপ করবে। যদি ইংলিশে কমফোর্টেবল থাকো ইংলিশ করে নিতে পারো, আর ইংলিশ ফর্মে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, আমি ইংলিশ ফর্ম নিয়েও ভিডিও করব এবং অনলাইন কী করে অ্যাপ্লাই করবে, অনলাইন কী করে জমা করবে সেটা নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও করব। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ফর্ম ফিল আপ করতে কারো কোনো সমস্যা হয় সেটাও তোমরা জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। আর এই ফর্মটি কোথায় পাবে, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে। এখানে বলা আছে এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লিখিত কোনো মানদণ্ড আমি বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে, সহমতের জায়গায় তোমাদের টিকমার্ক দিতে হবে এবং সই করতে হবে। তো আশা করি বুঝতে পারলে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং নিচে যেটা থাকবে নিচের অংশটি সেটা অফিসিয়াল ফিল, সেটা করার প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পারলে এই ফর্মটা ফিল আপ করতে বাংলা ভাষায়, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে, যদি প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে